আনমিউট করা আনমিউট করা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা। আচ্ছা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবার? জয়েন হয়েছে মাত্র একজন। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা স্বল্প সময়, মানে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়েরই ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা। তো এখানে তোমাদের বইয়ে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহারের যে কৌশলগুলো ব্যবহার করতে পারি সেই কৌশলের চার পাঁচটা এখানে পয়েন্ট দিয়ে দিছে। এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে অনেকবার পড়ছি, অনেকবার আমি এগুলা তোমাদের যে লেকচার শিট গুলো দিয়েছি সেগুলোর মধ্যেও এগুলো ইনক্লুড করে দিয়েছিলাম। যে আহ, যেই যেই তোমার সাইবার অপরাধগুলো হয় তথ্য নিরাপত্তার জন্য বা তথ্য নিরাপত্তা দেওয়ার জন্য, আহ, বা এগুলাকে তোমরা হচ্ছে যেই কি বলে এটাকে, এই সব তথ্য ঝুঁকির কারণে আহ, আমরা এগুলা কিভাবে রোধ করতে পারি সেই সম্পর্কে যেই সব কৌশলগুলো ব্যবহার করতে পারি সেই সম্পর্কে কয়েকটা পয়েন্ট এখানে দিচ্ছে। তো তোমাদের যে পরীক্ষা আমি যে প্রশ্নটা দেখলাম আর কি, আহ, আমার মনে হয় আমি এখন সঠিক কিনা জানি না, আমি আমার কাছে একটা যে প্রশ্ন পাইছি সেটাতে হচ্ছে তোমাদের বেশিরভাগ প্রশ্নই হচ্ছে এই যে 2 নম্বর চ্যাপ্টার থেকেই হচ্ছে আসছে। এখন এটা তোমরাই বলতে পারবা যে আমি স- সঠিক কিনা। এখানে হচ্ছে তোমাদের হচ্ছে প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন, এটাই কি তোমাদের প্রশ্ন ছিল পরীক্ষায়? আচ্ছা, যাই হোক, যদি এটা হয়ে থাকে তাহলে আহ এই অধ্যায় তো আমরা শেষ করতে পারি নাই, এই অধ্যায়ের এখনো কিছু টপিক বাকি আছে। কিন্তু আমি প্রশ্ন যেটা পেয়েছি সেটার মধ্যে আমি দেখেছি যে অলমোস্ট বেশিরভাগ জিনিসই আমাদের পড়ানো হয়ে গিয়েছিল। আর যেটা পড়ানো হয় না সেটা হচ্ছে ভিডিও এডিটিং এর যেই তোমাদের কাজটুকু দেওয়া হয়েছিল ওইটা শুধু পড়ানো হয় নাই। আর সবই মোটামুটি পড়ানো হয়েছে। আহ আমার মনে হয় তোমাদের এগুলো ভালো করেই তোমাদের পারার কথা ছিল, এখন কতটুকু পারছো সেটা তোমরাই ভালো জানো। আর আমি শিওর না যে আমি আমার কাছে যে প্রশ্নটা আছে সেটা থেকে পরীক্ষা হয়েছে কিনা। তো যাই হোক, তো ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহারে যে কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল সহ তোমাদের হচ্ছে, বা এটা কি জিনিস এটা আমি আগের ক্লাসে গুলোতেও এটা এটা নিয়ে আলোচনা করছিলাম। আর সেই সাথে আজকেও এটা নিয়ে আলোচনা করব। আর এইটা কিভাবে চালু করতে হয় সেই সম্পর্কে আমরা লাইভ ক্লাসটাতে স্ক্রিন শেয়ার করে তোমাদের কাছে দেখাই দিব। তোমরা অনেকেই পারো এগুলো, তারপরও যেহেতু বই আছে এবং এটা ইম্পর্ট্যান্ট, তো এটা আমি দেখাই দেবো। আর হচ্ছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, আমরা যেটা করি
পাসওয়ার্ড আমরা ভুলে যাই বিশেষ করে। সেজন্য আমরা করি কি যে আমরা ইমেইলে, তারপরে হচ্ছে ফেসবুকে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বা অন্যান্য যে ধরনের সামাজিক প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করি আমরা, বা আমাদের হচ্ছে কি বলে, আহ, বিকাশ আছে অনেকেরই, আহ, রকেট, এই ধরনের যে আহ, আর্থিক লেনদেন করার যে মোবাইল অ্যাপস গুলো আছে, সেগুলোতে আমরা দেখা গেছে সব সময় একই ধরনের পাসওয়ার্ড গুলো ব্যবহার করি। যেটা করা মোটেও উচিত না। আমাদের সবগুলা প্ল্যাটফর্মে আমাদের চেষ্টা করা উচিত আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, এবং সেই পাসওয়ার্ড অবশ্যই যেন স্ট্রং হয়। তার মধ্যে তোমার হচ্ছে এরকম সিরিয়াল 1 2 3 4 এরকম যাতে না থাকে। অবশ্যই এগুলো তোমার কি বলে, একদম এরকম সিরিয়াল ওয়াইজ যেন না থাকে। তোমরা হচ্ছে একটু উল্টাপাল্টা করে এভাবে দিবা, তারপরে হচ্ছে ABCD এইভাবে যেন না থাকে। তোমরা হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে এর মধ্যে তোমরা সিম্বল এইগুলো ইউজ করবা, যাতে তোমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়। এই সিম্বল গুলা ইউজ করলে তোমার এই পাসওয়ার্ড ব্রেক করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, যার কারণে এগুলো আমাদের ব্যবহার করা উচিত। তারপর কম্পিউটার সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মোবাইলে একবার যে অ্যাপসটি ইনস্টল করে রাখি, ওইটা আমরা খুব সহজে আর পরবর্তীতে আপডেট করি না। যার কারণে আহ এই যখন হয় কি, আহ উম, যারা মোবাইল সফটওয়্যার গুলা বা কম্পিউটার সফটওয়্যার গুলা যারা ডেভেলপ করে, এরা এর মধ্যে যখন এরা ডেভেলপ করে, তখন এর মধ্যে কিছু না কিছু ছোটখাটো ভুল ত্রুটি বা কোনো না কোনো ফল্ট থেকে যায়। পরবর্তীতে এই যারা উম, এই হ্যাকিং করে বা যারা এই ধরনের সাইবার ক্রাইমের সাথে যুক্ত, তারা এই ফল্ট গুলো খুঁজে বের করে, এবং খুঁজে বের করে তোমার হচ্ছে এই যে ফল্ট গুলো, এর মাধ্যমে তারা কি করে, এই ডাটাগুলো চুরি করার চেষ্টা করে বা অনেকাংশে চুরি করেও। তো পরবর্তীতে যখন এই সফটওয়্যার কোম্পানিগুলা বা এই ডেভেলপাররা যখন দেখতে পারে যে না, এই আমাদের এই ভুলটা রয়ে গেছে, তখন তারা কি করে, সেটা হচ্ছে ঠিক করে দেয়, ঠিক করে এবং আপডেট, তখন হচ্ছে ওই আপডেট ভার্সনটা তারা হচ্ছে দিয়ে দেয় আমাদের। এখন অনেক ক্ষেত্রে আমরা করি কি, সেই আপডেট ভার্সনটা আমরা ইনস্টল করি না, বা আমরা সবসময় আপডেট থাকি না। এই জন্য আমাদের উচিত সবসময় এই মোবাইল বা কম্পিউটার সফটওয়্যার এগুলো ব্যবহারের ক্ষেত্রে সবসময় আপডেটেড থাকা। তাহলে আমরা এই যে ঝুঁকির, আমাদের যে এই, আহ, প্রতারণা বা আর্থিক ঝুঁকি বা তথ্য নিরাপত্তার যে ঝুঁকি, এগুলা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা। আমরা এখন আহ সোশ্যাল মিডিয়ায় যে কাজটা করি, সব সময় ছবি, ভিডিও, লেখালেখি, এগুলো সব সময় এখন করে থাকি, বা আমরা আহ, যত বেশি ছবি, লেখালেখি, ভিডিও পোস্ট করি, তত বেশি আমাদের কি হয়, আহ, আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বাড়ে। আমরা অনেক আনন্দিত হই, এগুলো আমাদের দেখে খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে আহ, আমরা যদি আমাদের আহ, বিবেচনা করা উচিত যে আমরা কি ধরনের তথ্য এখানে শেয়ার করব। অবশ্যই আমরা সব ধরনের তথ্য এখানে শেয়ার করব না। আমাদের পার্সোনাল লাইফের আহ যেই ধরনের তথ্য শেয়ার করলে আমরা ঝুঁকির মধ্যে পড়তে পারি, বা যেই ধরনের ছবি বা যেই ধরনের ভিডিও আমরা শেয়ার করলে আমাদের বিপদের সম্মুখীন হতে পারে, সেই ধরনের তথ্য অবশ্যই আমরা শেয়ার করব না। সে ধরনের তথ্য শেয়ার করা থেকে সবসময় বিরত থাকব। তবে আহ ধরো লেখালেখির ক্ষেত্রেই বলো, লেখালেখির ক্ষেত্রে এখন তুমি তো অবশ্যই তোমার আহ কি বলে ফেসবুকের পাসওয়ার্ড, বা ধরো তোমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তোমার পাসওয়ার্ড, বা এর সিরিয়াল নাম্বার, বা এর এক্সপায়ারি ডেট, অবশ্যই এগুলো তুমি শেয়ার করবে না। এগুলো তোমার মাথায় রাখা উচিত। এখন আহ তোমাদের এইবারের যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নে তোমাদের হচ্ছে যে এই যে তথ্য উম, নিরাপত্তা তথ্যের ঝুঁকি, বা এই যে আর্থিক ঝুঁকি, বা এই যে প্রতারণার যে বিষয়টা, এটাকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে ওই যে যারা এই ধরনের কি কি ধরনের তোমার হচ্ছে সাইবার ক্রাইমের সম্মুখীন হতে পারে, তার কিন্তু তোমাদেরকে ওই যে ডাটাগুলো বের করতে বলা হয়েছে, এবং কি কি ধরনের ক্রাইমের সম্মুখীন হতে পারে সেটাও তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো তার মধ্যে কিন্তু অবশ্যই এটা একটা থাকবে, যে
এখানে কিন্তু তোমাকে সচেতন করার একটা আহ, কথা বলা হয়েছে যে এই মানুষগুলাকে তুমি কিভাবে সচেতন করবো। তো এই যারা একটু শহরের দিকে থাকে বিশেষ করে তারা হচ্ছে আহ, যেহেতু কিছুটা আপডেটেড বা পড়াশোনা করা মানুষজন, চাকরি বাকরি করে, যার কারণে এরা কিছুটা হলেও এই বিষয়গুলো সম্পর্কে জানে। কিন্তু যারা গ্রামে অঞ্চলে থাকে দেখা গেছে যে আহ অতটা পড়ালেখা জানে না বা এই টেকনোলজি সম্পর্কে এতটা আপডেটেড না, এইসব সম্পর্কে এতটা জানে না। হয়তো একটা স্মার্টফোন কিনছে, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, এরপর যা ইচ্ছা ছবি পোস্ট করা শুরু করছে, যা ইচ্ছা লেখালেখি শুরু করছে, বা যে কোনো খবর সামনে আসছে সেটা শেয়ার করা শুরু করছে, যে কোনো ধরনের পোস্ট সত্য কি মিথ্যা না এগুলা তারা শেয়ার করা শুরু করছে। বা হয়তো কেউ মেসেজ দিছে, কোনো একটা লিংক পাঠাইছে, সেই লিংকে ক্লিক করে বিপদের সম্মুখীন হইতেছে। বা আহ, দেখা গেছে যে বিকাশ বা এই যে আর্থিক লেনদেনের যেই ব্যাপারগুলা থাকে, যে অ্যাপস গুলো আমরা ব্যবহার করি, এই রকেট, নগদ, এইসবের মাধ্যমেও তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের না জানার কারণে। তারা বুঝতে পারছিল না যে কি করবে বা পারতেছে না কি করবে। তো এই ব্যাপারগুলা তোমাকে হচ্ছে ফাইন্ড আউট করে তোমাকে কি করতে বলা হয়েছিল যে এগুলো সম্পর্কে মানুষকে কিভাবে সচেতন করা যায়, বা এইগুলা কতজন মানুষ হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তো আহ, কিছু ব্যাপার তোমার হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে কিছু পার্থক্য থাকবে। যেমন শহরের মানুষজন, গ্রামের মানুষ ধরো তাদের কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এইসব সম্পর্কে খুব একটা আইডিয়া নাই। তারা বেশিরভাগই তোমার এই যে বিকাশ, নগদ, রকেট এইসবের সাথে সম্পৃক্ত বা এইসবের মাধ্যমে টাকা লেনদেন করে। আর শহরের মানুষজন এখন দেখা গেছে তাদের বেশিরভাগ মানুষের কাছেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এসব তো আছেই, সাথে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট এসবও আছে। তো গ্রামের মানুষজন প্রতারণার শিকারটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই তোমার এই যে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তারা কিন্তু এই যে ক্রেডিট কার্ডের যে স্ক্যাম গুলা এর এর সাথে কিন্তু তারা খুব একটা জড়িত না, কারণ তারা এই ব্যাপারটা সম্পর্কে আগে থেকেই জানে। আর গ্রামের মানুষটা হচ্ছে আহ তারা যেহেতু এটা ব্যবহার করে না, সো তাদের এইটা মাধ্যমে ঝুঁকির সম্ভাবনা নাই বললেই চলে। আর যারা ব্যবহার করে সে পরিসংখ্যানটা খুবই কম। আর এই যেহেতু তারা বিকাশ, নগদ, রকেট এইসবের সাথেই বেশি সম্পৃক্ত, অতএব এইসবের মাধ্যমেই তারা হচ্ছে বেশিরভাগ এই আর্থিক ঝুঁকির ক্ষেত্রে পড়ে। তো উম, তোমাদের হচ্ছে এই যে ব্যাপারটা তোমাদের গ্রাম এবং শহরের মানুষদের যে আহ, কি বলে টেকনোলজি ব্যবহারের যে বৈপরীত্য বা তোমার হচ্ছে আহ যেই পার্থক্যটা সেটা কিন্তু স্পষ্ট। তো এই সব ক্ষেত্রে তোমাকে, যদি তোমাকে বলা হয় যে তুমি গ্রামের মানুষের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবা, আবার শহরের মানুষের ক্ষেত্রে কি কি রকমের পদক্ষেপ নেবা, তখন কিন্তু তোমার এই দুইটা বিষয় একটু আলাদাভাবে উপস্থাপন করতে হবে। তোমাকে কিন্তু এই দুইটা বিষয় একই ক্যাটাগরিতে ফেলা যাবে না। তো এই বিষয়গুলো হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য শেয়ার করে, এখন এই শহরের মানুষজন কিন্তু তারা জানে এই বিষয়গুলো সম্পর্কে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অবগত। এমন না যে একদম সবাই জানে, এরকম না। কিছু কিছু মানুষ হয়তো জানে না, কিন্তু বেশিরভাগ মানুষই জানে। যার কারণে তারা এইসব আহ, তথ্য, তাদের পার্সোনাল লাইফের যে তথ্যগুলা যদি শেয়ার করার কারণে তারা বিপদের সম্মুখীন হতে পারে, এইসব তথ্য তারা সাধারণত শেয়ার করেন। কিন্তু শহরের মানুষ, সরি, গ্রামের মানুষ যেহেতু এইসব সম্পর্কে অবগত না, সেজন্য তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই যা ইচ্ছা তাই হয়তো ছবি উঠে পোস্ট করতেছে বা ভিডিও পোস্ট করতেছে, বা যে কোনো ধরনের লেখালেখি বা পোস্ট এগুলো শেয়ার করতেছে। এ ধরনের ঘটনা ঘটতেছে। এবং আহ, বেশিরভাগ সময় তোমরা পত্রপত্রিকায় দেখবা যে এই বিকাশ, নগদ এসবের মাধ্যমে গ্রামের মানুষই বেশি প্রতারিত হচ্ছে। আর শহরের মানুষ হচ্ছে এই ক্রেডিট কার্ড, এই ডেবিট কার্ড এইসবের মাধ্যমে প্রতারিত হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিনকোড, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। এই কাজটা মোটামুটি গ্রাম শহর সব সব অঞ্চলের মানুষই এই কাজটা করে। এটা অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। শহরের মানুষ দেখা গেছে আহ অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারে না। যারা একটু আহ কি বলে একদম মফস্বল অঞ্চলের, পড়ালেখা জানে না, হয়তো একটা মোবাইল কিনছে, একটা স্মার্টফোন কিনছে, তখন
দেখতেছে যে সবাই ফেসবুক ইউজ করে, তো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। কিভাবে খুলতে হয় সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা হচ্ছে অন্য একজন লোকের কাছে যায়, গিয়ে বলে আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দাও, তারা অ্যাকাউন্ট খুলে দেয়, তাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে দেবে, এবং এই পাসওয়ার্ডটা পরবর্তীতে তারা চেঞ্জও করে না, ওইভাবে একবার লগ ইন করে দিচ্ছে, ওইভাবে তারা ব্যবহার করতেছে। কি হইতেছে না হইতেছে তারা কিন্তু এইসব এইসব সম্পর্কে মোটেও অবগত না। তো এই এইটা হচ্ছে না জেনে একটা। আর আর হচ্ছে জেনে যেই ব্যাপারটা, এই যে পিন শেয়ার করা। আচ্ছা, এই পিন কোডের ব্যাপারে আরেকটা হচ্ছে, যেমন এই আহ, বিকাশ, নগদ, রকেট, এরা হচ্ছে সবসময় অ্যাডভার্টাইজিং করে যে এই যে অন টাইম পাসওয়ার্ডটা, ওটিপিটা, মানে সেটা হচ্ছে কারোর সাথে শেয়ার করবেন না, কারোর সাথেই শেয়ার করবেন না। এমনকি যদি বিকাশ অপারেটররাও কল দিয়ে আপনাকে এটা জানতে চায়, তাদের সাথেও না। এটা সম্পর্কে কিন্তু বারবার তারা বলতেছে, কিন্তু তারপরেও কিন্তু এই মানুষজন যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকে, তারা কিন্তু শেয়ার করতেছে। এবং এই করার কারণে এটা শুধু গ্রামের না, আমি শহরের অনেক মানুষকেও হয়তো দেখছি যে তাদেরকে এমন ভাবে উদ্বুদ্ধ করা হইতেছে, বা এমন ভাবে এমন কিছু প্রলোভনীয় অফার দেওয়া হচ্ছে, যেটা সে ইগনোর করতে পারতেছে না। অর্থাৎ লোভের ফাঁদে পড়ে তারা হচ্ছে এই ওটিপি বা এই পাসওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে, যার কারণে তারা কিন্তু আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। আর জেনে যেটা হচ্ছে, জেনে ব্যক্তিগত তথ্য আমরা অনেক সময় আমাদের আহ, যে ও আমার অনেক খুব ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিই, তাহলে ও তো আমার কোনো ক্ষতি করবে না। বা এটা আসলে করা উচিত না, একেবারেই করা উচিত না। কিছু কিছু জিনিস তোমাদের অবশ্যই মেনটেন করা চলা উচিত, যে আমি কার সাথে কি কি শেয়ার করব। এবং বিশেষ করে এই ধরনের তোমার এই যে পিন, পাসওয়ার্ড বা ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও, এগুলো অবশ্যই কারোর সাথে শেয়ার করা উচিত না। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। এটা কিন্তু উম তোমার যতই ক্লোজ ফ্রেন্ড হোক, বা যতই ক্লোজ রিলেটিভ হোক, বা যেই হোক না কেন, কারোর সাথে এগুলো শেয়ার করা উচিত না। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে আমরা কি করি সাধারণত, যে আমাদের যেই ফেসবুক বা ইমেইল বা যে ধরনের আর্থিক লেনদেনের যে অ্যাপস গুলো, সেগুলোতে আমরা কি করি, আমরা হচ্ছে একটা ইউজার নেম থাকে, সেটা হয় ইমেইল থেকে, অথবা মোবাইল নাম্বার থাকে, অথবা যে কোনো একটা ইউজার আইডি থাকে, যেটা আমরা একটা ইউনিক নাম হিসাবে আমরা যেটাকে বলি। হুম, তো এইটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দিলে এই দুইটাই যদি কারেক্ট থাকে, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই যদি মিলে, তাইলে হচ্ছে আমরা পরবর্তীতে সেটাতে লগ ইন করতে সক্ষম হই, বা আমাদের লগ ইন প্রসেসটা সম্পন্ন হয়। তো এখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে আমরা এই ইউজার আইডি, পাসওয়ার্ড দেওয়ার পরেও আমাদের আরেকটা নিরাপত্তা, আমাদের আরেকটা স্তর পার হইতে হবে। আমাদেরকে আমাদের যে মোবাইল নাম্বার বা আমাদের ইমেইল বা আমাদের ডিভাইসে একটা ইউনিক একটা কোড আসবে, সেটা 6 ডিজিটের হয় সাধারণত। সেই 6 ডিজিটের কোডটা একটা লিমিটেড টাইমের মধ্যে থাকবে। অর্থাৎ সেই 6 ডিজিটের কোডটা তোমার 3 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিট বা 2 মিনিট এরকম সময়ের জন্য সেটা প্রযোজ্য হবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে যদি তুমি ওই পাসওয়ার্ড বা ওই ওই কোড, ওই 6 ডিজিটের কোডটা যদি তুমি প্রদান করো, তাহলেই মাত্র তুমি লগ ইন করতে সম্ভব হবে, আদারওয়াইজ তুমি লগ ইন করতে পারবে না। এখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা হচ্ছে সাধারণত আহ, এই হ্যাকিং গুলা করে, বা যারা হচ্ছে এই যে তথ্যগুলো চুরি করে, তারা কি করে, ওই যে আমরা বলছিলাম যে একের পর এক পাসওয়ার্ড দিয়ে তারা হচ্ছে চেষ্টা করে লগ ইন করার। তো যেহেতু যদি কোনোভাবে তারা সফল হয়ে যায়, যে পাসওয়ার্ডটা মিলে গেছে, ইউজার আইডিটাও মিলে গেছে, তখন কি করে তারা, আহ, যদি সফল হয়ে যায়, তাহলে কিন্তু তারা লগ ইন করে তোমার যে ব্যক্তিগত তথ্যগুলো, সেগুলো কিন্তু হাতায় নিতে পারবে। আর যদি তোমার এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে, তাহলে কিন্তু তারা হচ্ছে পরবর্তী ধাপে যখন যাবে, তখন দেখবে যে তোমাকে আরেকটা পাসওয়ার্ড বা আরেকটা কোড তাদের প্রদান করতে হবে। তখন কিন্তু তারা সেটা সহজেই দিতে পারবে না, কারণ ওই কোডটা হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, এবং একটা কোড আর কখনোই আসে না। এরকম ক্ষেত্রে তারা ওই লিমিটেড সময়ের মধ্যে, ওই 2-3 মিনিট বা 5 মিনিট সময়ের মধ্যে তাদের পক্ষে সম্ভব না যে ওই 6 ডিজিটের কোডটা গেস করা, এবং ওইটা অ্যাকুরেটলি ওইখানে ওই স্থানে, বা যে আমাদের ইনপুট সেকশনটা থাকে সেখানে দিয়ে তাদেরকে প্রসিড করা সম্ভব না। সেই জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই
ফ্যাক্টর অথেন্টিকেশনটা অনেকভাবেই করা যায়, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো কিভাবে কি করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে করণীয়। আমরা সোশ্যাল মিডিয়া যেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই ধরনের যেগুলো আছে, ইউটিউব, এগুলো যে ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেগুলো আমরা কিভাবে নিরাপদভাবে ব্যবহার করতে পারি, কারণ এইগুলোর সাথেই আমরা বর্তমানে বেশি জড়িত। দেখা গেছে তোমাদের হয়তো মোবাইল যাদের আছে তারা মোবাইল সেটিংসে গেলে তোমরা হচ্ছে স্ক্রিন টাইম বা কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করতেছো, ডিজিটাল ওয়েলবিইং নামে একটা সফটওয়্যার আছে, সেখান থেকে সবকিছু তোমার দেখা যায় যে তুমি কোন অ্যাপস কতক্ষণ ব্যবহার করতেছো। তো তুমি আহ সাধারণত সাধারণ আমরা যারা আছি তাদের বেশিরভাগ সময় দেখা যাবে যে ফেসবুক সবসময় এক নম্বরে থাকবে, দেখা গেছে ফেসবুক এক নম্বরে থাকবে, এবং এই ফেসবুকটাই আমরা সবসময় বেশি ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়া অন্যান্য অনেক অনেক আছে, যেমন ইউটিউবে অনেক বেশি দেখি, ইউটিউব, হোয়াটসঅ্যাপে অনেকে বেশি থাকে, ইনস্টায় অনেক বেশি থাকে, এরকম হইতে পারে, কিন্তু সাধারণত ফেসবুকে আমরা বেশি সময় পার করি। তো এই আহ, আমাদের 24 ঘন্টা, দিনে 24 ঘন্টার মধ্যে আমরা দেখা গেছে প্রায় 4-5 ঘন্টায় আমরা ফেসবুকে কাটাই দিই, এরকম হয়। তো এই কারণে আমরা যেহেতু একটা আহ এই সোশ্যাল মিডিয়াটা এতটা এত কাছে এবং এতক্ষণ এত বেশি সময় ধরে ব্যবহার করি, যার কারণে এটা আমরা নিরাপদে কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে এখানে কয়েকটা আমি পয়েন্ট ফাইন্ড আউট করছি। তার মধ্যে হচ্ছে পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন বা আপডেট করা। আমরা দেখা গেছে যখন একটা অ্যাকাউন্ট খুলছি তখন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ওই পাসওয়ার্ড আমরা আর কোনোদিন চেঞ্জ করি না। তো যখন আমরা অ্যাকাউন্ট খুলি সাধারণত ওই সময় আমরা এমন সব পাসওয়ার্ড ব্যবহার করি যেটা আহ খুবই সহজ এবং আমরা খুব সহজে মনে রাখতে পারি, যার কারণে এই পাসওয়ার্ডটা খুব সিম্পল হয়। ওটার মধ্যে দেখা গেছে এরকম ক্যাপিটাল লেটার, সিম্বল বা এই ধরনের জিনিসপত্র আমরা খুব কম ইউজ করি। যারা জানে তারা হয়তো ইউজ করে, কিন্তু বেশিরভাগ মানুষই এটা সম্পর্কে আহ জানে না, যার কারণে তারা হচ্ছে এরকম সিম্পল একটা পাসওয়ার্ড ব্যবহার করে। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যখন আমরা এই ব্যাপারটা সম্পর্কে জানবো বা না জানলেও বা জানার পরেও আমরা হচ্ছে এই পাসওয়ার্ড গুলো নিয়মিত আপডেট করার চেষ্টা করব, বা একটা অ্যাকাউন্টে অনেক দিন ধরে লগ ইন করা অবস্থায় রাখবো না, এটা লগ আউট লগ ইন এরকম অবস্থায় রাখলে অ্যাকাউন্টটা সিকিউর থাকে। কারণ যদি এরকম কোনো ধরনের বিপদ আসে তখন তুমি সেটা টের পাবা, আগে ভাগে টের পাবা, যখন দেখবা যে লগ ইন করতে সমস্যা হইতেছে বা অ্যাকাউন্টে কোনো ধরনের তুমি যেরকম দেখতেছো বা ওইরকম ধরনের অ্যাক্টিভিটি নাই, বা তোমার অজান্তেই অনেক কিছু হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমার অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা হয়েছে, এটা হয়তো হ্যাকিং এর শিকার হয়েছে, বা আহ, এটা এই ডাটা ইন্টারসেপশন যেটা আমাদের, যেহেতু এখন ফেসবুক এন্ড টু এন্ড এনক্রিপশন করা, অতএব এটা তোমার হচ্ছে ডাটা ইন্টারসেপশন এর মাধ্যমে যে আমাদের ডাটাগুলো যে পাস হয় মাঝখান থেকে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও হতে পারে। এমন না যে ডিজিটাল যুগে বা এই ডিজিটাল ডিভাইসে বা এই যে অ্যাপস, সফটওয়্যার, এসবের মধ্যে এমন কিছু নাই যে এটা চিরস্থায়ী। এগুলো তোমার হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল, কারণ হচ্ছে যারা অ্যাপস তৈরি করে বা সফটওয়্যার তৈরি করে তারাও মানুষ, আর যারা হ্যাকিং করে বা যারা এই ধরনের সাইবার ক্রাইমের সাথে যুক্ত তারাও মানুষ, এবং তারা সবসময় আগে টাই ভাবে এবং ওইভাবেই তারা কাজটা করে। তারা সবসময় ওই যেটা বলছিলাম যে মোবাইল অ্যাপস বা সফটওয়্যারের ওই ব্যাপারগুলো কোথায় কি ভুল ত্রুটি আছে, আমরা বলি এটাকে বাগ, এই বাগগুলো খুঁজে বের করে এবং ওইভাবে তারা হচ্ছে তারা যেভাবে হ্যাকিং করে বা তথ্যগুলো চুরি করে, সেগুলো হচ্ছে এই ত্রুটিগুলো খুঁজে তার মাধ্যমে হচ্ছে এগুলাতে এই অপরাধগুলোর সাথে আহ, এই অপরাধগুলো ঘটায় আর কি। তারপর সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা বা প্রাইভেসি সেটিং সম্পর্কে আপডেট থাকে, অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া যে আমরা ব্যবহার করি এর কিন্তু এই যে প্রাইভেসি বা যেই এর গোপনীয়তা বা এখানে আমাদের কি ধরনের তথ্য শেয়ার করা উচিত বা কি ধরনের লেখালেখি করা উচিত, এগুলা কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট করে, এবং এই যে তারা হচ্ছে যে পয়েন্ট গুলো বলে দেয় যে তুমি হচ্ছে এইভাবে এইভাবে করো, বা তুমি এই এই জিনিসগুলো শেয়ার করো, বা তুমি হচ্ছে এগুলা করো না, এই যে জিনিসগুলা এইগুলোর সাথে আমাদের নিয়মিত আপডেটেড থাকা বা পরিচিত থাকা, এবং এগুলো আমাদের পরে পরে দেখা যায় আসলে তারা কি বলতেছে, কি নিষেধ করতেছে। তো সেইভাবে যদি তুমি আহ বা সেভাবে তুমি যদি এইগুলা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া যেটা সেটা যদি পরিচালনা করো বা সেটা যদি চালাও তুমি, তাহলে তোমার হচ্ছে এই ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা কম। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় সাবধানতা অবলম্বন।
অবশ্যই এটা তুমি চিনো না জানো না কাউকে, তোমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, তুমি অ্যাকসেপ্ট করে ফেলো। এখন এইটা কে হইতে পারে কি না হইতে পারে এটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, তুমি অবশ্যই এই কাজটা করবে না। অবশ্যই তোমার পরিচিত যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে যদি কেউ হয় অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করতে পারো। বা বিশ্বস্ত এমন হইতে পারে যে না, অনেক ফ্রেন্ড আছে যারা বা অনেক যাদের সম্পর্কে তুমি জানো না। দেখা গেছে একটা ক্লাসে অনেকগুলো সেকশন থাকে, অনেকগুলো সেকশন অনেকগুলা ছেলে মেয়ে থাকে, এখন কে কেমন সবার সম্পর্কে তোমার আইডিয়াও থাকার কথা না। তো যাদেরকে তুমি খুব ভালো করে চেনো না তাদের এরকম ওইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা উচিত না। তারপর হচ্ছে অ্যাকাউন্ট থেকে ঘন ঘন লগ আউট করার অভ্যাস থাকে, এটা একটু আগেই বললাম যে অবশ্যই এটা থাকা উচিত। তারপর কম্পিউটার বা ব্রাউজারে লগ ইন ক্রেডেনশিয়াল সংরক্ষণ না করা। আমাদের এখন এই যে কম্পিউটারের ব্রাউজারে বিশেষ করে বা মোবাইলের যে ব্রাউজার গুলো আছে তাতেও থাকে যে তুমি যখন লগ ইন করো ফার্স্ট টাইম তখন তোমাকে বলে যে তুমি কি এই তোমার এই যে লগ ইনের জন্য যে ইউজার নেম যে পাসওয়ার্ড বা এই যে ইমেল যে তুমি ব্যবহার করলে এটা কি আমরা সেভ করে রাখবো নাকি রাখবো না। তখন তোমাকে যে তুমি যদি ইয়েস দিয়ে যাও, ঠিক ঠিক আছে আমি বারবার কেন এই ক্রেডেনশিয়াল গুলা দিব বা এই বারবার কেন এই তথ্যগুলো দিব, তার থেকে আমি সহজেই যাতে আহ, এক প্রেসেই একটা প্রেসেই আমি যাতে লগ ইন করতে পারি সেজন্যই আমি সহজে ইয়েস করে দিলাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু আহ, পরবর্তীতে তোমার যদি নেটওয়ার্কিং জনিত কোনো হ্যাকিং এর তুমি শিকার হও তাহলে কিন্তু তারা কিন্তু এই তথ্যগুলো নিয়ে নিতে পারবে। তো এটা করা উচিত না। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই যখন তোমাদের এই ক্রেডেনশিয়াল গুলা বলবে যে আমরা কি সংরক্ষণ করে রাখবো কি রাখবো না, তখন অবশ্যই তুমি নো প্রেস করে দিবা। তারপর শুধুমাত্র নিরাপদ ও বৈধ অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস দেয়া। আমরা যখন এই যে মোবাইল চালাই, বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে অ্যাক্সেস খুব একটা চায় না। হ্যাঁ চায়, এটা হচ্ছে তোমার ওই যে উইন্ডোজ রিলের যখন আমরা ফার্স্ট টাইম ইনস্টল করি তখন কিছু অ্যাক্সেস চাই, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এই জিনিসটা বেশি। যখনই আমরা ফেসবুকটা ইনস্টল করি বা হোয়াটসঅ্যাপ ইনস্টল করি বা যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করি তখন আমাদের গ্যালারি অ্যাক্সেস চাই, কন্ট্যাক্টস নাম্বার যেখানে যে আমাদের কন্ট্যাক্ট গুলা সেভ করা থাকে তাদের অ্যাক্সেস চাই, বা ক্যামেরার অ্যাক্সেস চাই। এই অ্যাক্সেস গুলা তোমাদের হচ্ছে যেমন তুমি ধরো ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে তোমার কি বলে, এগুলো হচ্ছে ভেরিফাইড বা এগুলো আমরা আমাদের বিশ্বস্ত হয়ে গেছে এখন। এখন আমরা এগুলার অ্যাক্সেস দিতে পারি। এখন তুমি কোন একটা আননোন সোর্স থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলা, সেই অ্যাপ্লিকেশনটা তোমার কাছে এই যে তোমার ক্যামেরার অ্যাক্সেস চাইলো, তোমার কন্ট্যাক্টস এর অ্যাক্সেস চাইলো, তোমার গ্যালারির অ্যাক্সেস চাইলো, অবশ্যই সেখানে তুমি এই অ্যাক্সেস গুলো দিবা না, কারণ সেটা সম্পর্কে তো তুমি জানো না। আর এই বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে আমরা যখন এই প্লে স্টোর থেকে এই যে অ্যাপস গুলো ডাউনলোড করি সেখান থেকে এই আহ, অনেক সেখানে কিন্তু হাজার হাজার অ্যাপস আছে। তো তুমি তোমার মন মতো কোনো একটা অ্যাপস ডাউনলোড করে তার সবকিছু অ্যাক্সেস দিয়ে দিলা, এটা করবে না। সাধারণত যেটা সম্পর্কে তুমি জানো যেটা বিশ্বস্ত সেই ধরনের অ্যাপ্লিকেশনস কে তোমার হচ্ছে অ্যাক্সেস গুলো দেওয়া উচিত। তারপর অপরিচিত বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা, এটা আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতেও এটা সম্পর্কে আলোচনা করছিলাম যে আমরা যে ফিশিং এর শিকার হই সেটা হচ্ছে এই অপরিচিত বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার কারণে। তো এইটাতে হচ্ছে আহ, এই যে আহ, আমরা যখন এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বিশেষ করে এসব এইসব এইসবের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান বেশি করি, অর্থাৎ মেসেজিং করি আমরা বেশি। তো এইসব আর হচ্ছে ইমেইলে কম করা হয়, আমাদের আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটার মাধ্যমে তথ্য আদান প্রদান করা বেশি হয়। তো এইসব ক্ষেত্রে দেখা গেছে তুমি এই যে আহ অননোন কাউকে একজন কে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছো, সে একটা লিঙ্ক পাঠাইলো কোনো একটা লোভনীয় একটা প্রলোভনীয় একটা অফার দিয়ে, সেই লিঙ্কে তুমি ক্লিক করলা, লিঙ্কে ক্লিক করে তুমি বিপদে পড়লা। তো এই কাজটা অবশ্যই করা যাবে না। যে লিঙ্ক সম্পর্কে তোমার লিঙ্কটা তুমি পড়ে দেখবে, সেই লিঙ্কটা যদি তোমার কাছে কোনোভাবেই মনে হয় যে না এই লিঙ্কটা আসলে আমি বুঝতেছি না বা এই লিঙ্কটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, অবশ্যই তুমি সেখানে ক্লিক করবে না। তারপর হচ্ছে আধুনিক অ্যান্টিভাইরাস ইনস্টল ও ব্যবহার করা। মোবাইলের ক্ষেত্রে অ্যান্টিভাইরাস আছে, তবে এটা খুব বেশি মোবাইলে আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা ইউজ করি না। আমরা অ্যান্টিভাইরাসটা মূলত পিসিতেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, এরপরে
তো তিনজন আছে মাত্র। আচ্ছা, যারা আছো তারা কি বুঝতে পারছো? আচ্ছা। তোমরা তো ছিলে না, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? সবারই পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা। উম, তারপরে হচ্ছে, আচ্ছা এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা। এখন ক্লাসে স্টুডেন্ট মাত্র তিনজন, তারপরেও আহ, যারা ক্লাস করছে আমার মনে হয় আমি যা পড়াইছি তার মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসছে আর কি। আহ, তো উম, এই যে তোমাদের হচ্ছে, তোমরা মনে হয় তোমাদেরকে এখন ডিভাইস তারপর বই সবই অ্যালাউ করে পরীক্ষার হলে। তো আমার যেটা মনে হয় যে তোমাদের এই এই পরীক্ষাটাতে অ্যালাউ করলেও পরবর্তী পরীক্ষাতে হয়তো এইভাবে নাও হইতে পারে। তোমাদেরকে এই অন্তত ডিভাইস বা বই এটা হয়তো অ্যালাউ করতে নাও পারে। তো সেক্ষেত্রে তোমরা যদি ক্লাসগুলো ঠিক মতো না করো তাহলে কিন্তু তোমরা একটু পরবর্তীতে যাইয়া সমস্যার সম্মুখীন হইতে পারো, আমার যেটা মনে হয়। তো ক্লাসগুলো আমার মনে হয় যে তোমাদের একটু করা উচিত। আর এইটাতে হচ্ছে তোমাদের হচ্ছে একটা নাটিকা তৈরি করার কথা বলছে। তো আমি হচ্ছে ভাবছিলাম ক্লাস করবে অনেকেই, কিন্তু ক্লাস করলো না। তো যারা আছো তাদেরকে বলতেছি, তোমরা হচ্ছে উম, এই যে সাইবার অপরাধ ও তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা, এর উপর তোমাদের হচ্ছে একটা ছোট একটা নাটিকা তৈরি করতে হবে। সেই নাটিকায় আহ বইয়ে বলা হচ্ছে দৃশ্য ওয়ান আর দৃশ্য টু, আর হচ্ছে ক্যারেক্টার গুলোর নাম লেখা, আর হচ্ছে যেটা তুমি নেবা যে সাবজেক্টটা বা যেই নাটিকাটা, যেটা সম্পর্কে তুমি নাটিকা তৈরি করতে চাচ্ছ, লিখতে চাচ্ছ, সেইটার টাইটেলটা দিয়ে তুমি হচ্ছে ক্যারেক্টার গুলোর নাম লিখে তারপর হচ্ছে দৃশ্য ওয়ান আর দৃশ্য টু এইভাবে লিখবা। তো আমি হচ্ছে এটার একটু হালকা একটু মডিফাই করছি এই জন্য তাহলে হচ্ছে তোমাদের এই নাটিকাটা লিখতে সুবিধা হবে। যেমন আহ, আমি হচ্ছে তোমাদের যখন এক্সেলের ক্লাসটা নিয়েছিলাম তখন আমি হচ্ছে যে চেক বক্সের ব্যবহারটা বা চেক বক্সটা কিভাবে ব্যবহার করে সেটা কিন্তু দেখাইছিলাম। এবং আমি তোমাদের পরীক্ষার প্রশ্ন যেটা দেখলাম সেটাতে কিন্তু এই যে চেক বক্সের মাধ্যমে কিন্তু তোমাদের প্রশ্নটা করা হয়েছে, কিন্তু আমি কিন্তু আশা করছিলাম যে তোমাদের হয়তো এই চেক বক্সের মাধ্যমে তোমার বা চেক রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে না, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা আসছে। এবং যারা ক্লাসটা করছে আমার মনে হয় তারা খুব ভালোভাবেই এটা সূত্র বসিয়ে তারা বাইর করতে পারছে। আর আদারওয়াইজ তোমরা হচ্ছে যেহেতু মোবাইল টোবাইল নিয়ে গেছো, তো খোঁজাখুঁজি করে বা যেভাবে হোক অথবা হাতে গুইনা হয়তো করছো, কে কিভাবে করছো জানি না। তো এই যে এই জিনিসটা তোমাদের হচ্ছে দিলাম, এই জিনিসটা তোমাদের এই সাবজেক্টে না লাগলেও তোমাদের অন্য যে কোনো সাবজেক্টে এই জিনিসটা লাগতে পারে। তো তার মধ্যে হচ্ছে তোমরা যখন এই নাটিকাটা প্রস্তুত করবে, সেই নাটিকাটার দৃশ্য ওয়ান দৃশ্য টু বা দৃশ্য থ্রিতে যাওয়ার আগে তোমরা হচ্ছে আগে এই নাটিকাটা কিভাবে প্রস্তুত করা হবে, অর্থাৎ নাটিকাটার পরিবেশটা কিরকম হবে। যে ধরো একটা ছেলে, উম, যেহেতু আমরা সাইবার অপরাধ বা সাইবার সচেতনতা সম্পর্কে নাটিকাটা লিখতেছি, তো সেই ক্ষেত্রে আগে আমাদেরকে ওই প্লটটা সাজাইতে হবে। যে একটা ছেলে ক্লাসের মধ্যে হয়তো বসে আছে, সে মোবাইল টিপতেছে, তখন তার ফোনে একটা লিংক আসছে, তখন সেই লিংকে সে ক্লিক করলো। তো তো ছেলেটা যে বসে আছে এবং এই এই ছেলেটার পাশে আরেকটা ফ্রেন্ড বসে আছে, বা এই ক্লাসের পরিবেশটা অনেক হয়তো পিছনে কেউ হয়তো ক্লাসের টিচার নাই, পিছনে অনেকে লাফালাফি করতেছে। তো তোমাকে একটা পরিবেশ তৈরি করতে হবে এখানে। যে তুমি লিখে দিলে আর সংলাপে আমরা যে আগে ডায়লগ লিখতাম সেভাবে, যে বন্ধু কেমন আছিস, আমি ভালো আছি, কি হয়েছে, এরকম না। তুমি অবশ্যই এমন ভাবে লিখবা যেন জিনিসটা সুন্দর হয়। জিনিসটা ওরকম ডায়লগের মতো না হয়, জিনিসটা এমন ভাবে উপস্থাপন করবা যে তোমরা হয়তো নাটক সিনেমা দেখো অনেকেই, তো সেখানে যেইভাবে জিনিসটা উপস্থাপন করা হয় তোমরা হচ্ছে সেভাবে লিখবা।
তো এইখানে হচ্ছে তোমরা যখন এই যে ঘটনার পরিবেশ চরিত্র সংলাপটা এখানে দেওয়ার দরকার নেই, সংলাপ হচ্ছে তোমরা দৃশ্য ওয়ান দৃশ্য টুতে এগুলাতে দিতে পারো। পটভূমি হচ্ছে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড, যে তোমরা হয়তো এটা ক্লাসের মধ্যে আসো অথবা কোথাও একটা আড্ডা দিতেছো সেখানে হইতে পারে। তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে তোমরা আগে লিখে তোমরা হচ্ছে জিনিসগুলো বর্ণনা করে রাখবে যে এইভাবে এইভাবে হবে। তাহলে হচ্ছে পরবর্তীতে যখন তোমরা এই এই এইটা যখন লিখবা, এই দৃশ্য ওয়ান দৃশ্য টু দৃশ্য থ্রি, তখন তোমাদের এই জিনিসটা উপস্থাপন করতে সুবিধা হবে। আর এই পুরো নাটিকাটা বা এই যে আহ, এখন এখানে নাটিকা বলতে হচ্ছে তোমাদের ছোট আকারের যেই 5-7 মিনিটের একটা আহ নাটক যেটাকে আমরা বলি, সেটাকেই হচ্ছে যেটা সংক্ষিপ্ত পরিসর সেটাই হচ্ছে নাটিকা। তো এই নাটিকাটা আমরা হচ্ছে 5-6 মিনিটের জন্য করতে বলা হয়েছে। তো তোমরা হচ্ছে আমি বলবো যেটা, সেটা হচ্ছে তোমরা 5-6 মিনিটের জন্য না করে তোমরা হচ্ছে যদি একদম পুরা নাটকের মতো করো, আমার মনে হয় সেটা বেশি ভালো হয়। যে তোমাদেরকে একটা তুমি হচ্ছে একজন কি স্ক্রিপ্ট রাইটার, তুমি হচ্ছে নাটক লিখো, ঠিক আছে? তো তোমাকে যদি একটা নাটক লিখতে বলা হয় এই ঘটনার উপরে, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বা সাইবার অপরাধতার প্রতিকার এই সম্পর্কে তোমাকে একটা নাটক লিখতে বলা হলো, তুমি হয়তো কি করবা, 30 মিনিট বা 40 মিনিট বা 45 মিনিটের একটা নাটক লিখবা। যেহেতু তুমি স্ক্রিপ্ট রাইটার, তো তুমি কি করবা, এই আহ, সম্পর্কে একটা নাটক ওইভাবে লেখার চেষ্টা করবা এবং এটা যেন প্রফেশনাল হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। আর যদি কেউ না পারো, যার যদি কারো ইচ্ছা না হয়, তাহলে তো সেটা আলাদা কথা। কিন্তু আমার মনে হয় যে এটা তোমাদের কৌতূহল থেকেও আমার মনে হয় এটা করা উচিত। তো দৃশ্যায়নে আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখছি যে দৃশ্যায়নটা এমন ভাবে এমন অংশই থাকবে যেখানে আহ, এই যে সাইবার অপরাধীদের দ্বারা তোমার বন্ধু বা তোমার আত্মীয় স্বজন বা তোমার পরিচিত কেউ সে হচ্ছে অপরাধের শিকার হয় এবং কিভাবে শিকার হয়েছে সেখানে সংলাপ আকারে বা সেখানে আহ, তুমি হচ্ছে নিজের বর্ণনা করে তুমি হচ্ছে সেটা লিখবা। আহ, এই কিভাবে অপরাধের শিকার হয়েছে এবং পরবর্তীতে সেই অপরাধীদের মাধ্যমে সেই অপরাধের শিকার হওয়ার ফলে ওই ব্যক্তি বা ওই তোমার বন্ধু বা ওই পরিবারের আত্মীয় স্বজন বা পরিচিত যেই যেই এই ধরনের কর্মকাণ্ডের সাথে আহ সম্মুখীন হয়েছে এবং পরবর্তীতে সে কি ধরনের সমস্যা আহ, বা কি ধরনের প্রবলেম গুলো সে ফেস করছে, সেটা সামাজিক ভাবে, সেটা পারিবারিক ভাবে, সেটা তার মানসিক ভাবে, সে মানসিক ভাবে ভেঙে পড়তে পারে। তার পরিবার হয়তো তাকে সাপোর্ট করতে পারে অথবা ধিক্কারও জানাইতে পারে, এমন হতে পারে সমাজ তাকে ধিক্কার জানাইতেছে, এরকম হইতে পারে। তো এই যে ব্যাপারগুলো এগুলো থাকবে দৃশ্য দুই। আর দৃশ্য তিনে হচ্ছে তোমরা কিভাবে সে প্রতিকার পেতে পারে। এক্ষেত্রে তুমি হচ্ছে যে শুধু তার একার, সে একা একাই ব্যাপারটা থেকে উতরে উঠলো এরকম না করে তোমরা হচ্ছে যেহেতু তোমাদের ফ্রেন্ড হইতে পারে, তো তোমরা কয়েকজন মিলে তাকে হেল্প করলা। তোমরা কি 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 ভাবে হেল্প করলা সেই ব্যাপারগুলো তোমরা হচ্ছে এখানে উল্লেখ করতে পারো। এটা হচ্ছে জাস্ট আমি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য যে ব্যাপারটা তোমরা কিভাবে প্রফেশনালি লিখতে পারো, সেজন্য তোমাদের হচ্ছে আমি এই জাস্ট এই ব্যাপারগুলো বলে দিলাম। তো এই হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আর এই পর্যন্ত এখন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাব, আমি হচ্ছে কম্পিউটারে চলে যাব। কম্পিউটার থেকে তোমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা, সেটা কিভাবে তোমরা চালু করবে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ার করছি এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাদের হচ্ছে যাদের যারা মোবাইল ইউজ করো সাধারণত,
তাদের হচ্ছে এরকম আসবে না, আমি হচ্ছে কম্পিউটারে দেখাচ্ছি। কম্পিউটারে হচ্ছে তোমাদের হচ্ছে আহ, এই যে তোমাদের হচ্ছে এই যে যেখানে এই যে তোমার গুগলস এর যে সার্ভিস গুলো যেখানে দেখা যায়, এর পাশেই তোমার হচ্ছে যদি ছবি দিয়ে থাকে সেখানে ছবি থাকবে, অথবা তোমার যদি ছবি না থাকে বা যে কোনো কিছু থাকতে পারে কিনা, হয়তো সাধারণত তোমাদের নামের উম, যেই স্ক্রিনে ই করতেছো কে, স্ক্রিন থেকে হাতটা সরাও প্লিজ। আচ্ছা, এরপরে এখানে ক্লিক করলে তোমার এই যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবা। এখানে ক্লিক করলে এই যে আহ বাম পাশে সিকিউরিটি অপশন, এই সিকিউরিটি অপশনে গেলে তোমার হচ্ছে এখানে যে টু স্টেপ ভেরিফিকেশন, এটাই হচ্ছে টু এফ অর্থাৎ টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা, সেটা হচ্ছে অফ করা আছে। তো এটাতে ক্লিক করলে আমার কাছে প্রথমেই পাসওয়ার্ড চাইবে, তো আমরা হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে যেই আমরা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন গুলো যেভাবে চালু করতে পারি, সেই চালু করার যে অপশন গুলো, এই যে পাস কিস অ্যান্ড সিকিউরিটি কিস, গুগল প্রম্পট, তারপর হচ্ছে অথেন্টিকেটর আর হচ্ছে ফোন নাম্বার, এই চারটা মাধ্যমে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারি। তো সাধারণত আমরা ফোন নাম্বার দিয়েই করি, তারপর হচ্ছে অথেন্টিকেটর অনেকে ইউজ করে, আর পাস কিস এন্ড সিকিউরিটিস কি, এটা হচ্ছে আমরা একটু এটাতে ক্লিক করি তাহলে আমরা বুঝবো। আহ, আচ্ছা, উইথ পাস কিস ইউ ক্যান সিকিউরলি সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট ইউজিং জাস্ট ইউর ফিঙ্গারপ্রিন্ট, ফেস, স্ক্রিন লক আর সিকিউরিটি কি। পাস কিস অ্যান্ড সিকিউরিটি কিস can also be used as a second step when signing in with your password. তো এটা হচ্ছে তোমার তুমি যখন এখানে পাসওয়ার্ড দিয়ে যখন তুমি অগ্রসর হবার সামনে, তখন হচ্ছে তোমার এই অ্যাকাউন্টটা তোমার অবশ্যই কোনো না কোনো ডিভাইসে তোমার হচ্ছে কি কি করতে হবে, লগ ইন করা থাকবে। আহ, এই ইমেইল অ্যাকাউন্টটা অবশ্যই কোনো না কোনো ডিভাইসে লগ ইন করা থাকলে তখন হচ্ছে যখন এইটা যখন তুমি চালু করবা, তখন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি হয় তোমাকে এই মোবাইল স্ক্রিন, তোমার হয়তো আমরা কি করি যে মোবাইল সাধারণত ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন বা পিন ইউজ করে আমরা কি করি, মোবাইলটা লক করে রাখি। তো যখন আমরা হচ্ছে এই ইমেইলে পাসওয়ার্ড দিয়ে সামনে অগ্রসর হব, তখন আমার এই ফোনটাতে একটা ভাইব্রেট করবে। ফোনটা একটা ভাইব্রেট করলে তখন হচ্ছে ওইখানে হয় তোমাকে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে তোমাকে হচ্ছে মোবাইলটা আনলক করতে হবে, তাহলে হচ্ছে তুমি সামনের দিকে অগ্রসর হবা, অথবা তুমি হচ্ছে যারা ফেস লক দিয়ে মোবাইল লক করে রাখো, তাদের হচ্ছে ফেস লকটা ইউজ করতে হবে, অথবা তোমার কাছে একটা সিকিউরিটি কি আসবে, সেই সিকিউরিটি কিটা তোমাকে হচ্ছে আবার পরবর্তীতে ইমেইলে অর্থাৎ যখন তুমি লগ ইনটা করবে তখন হচ্ছে সেখানে তোমাকে প্রোভাইড করতে হবে, তাহলে হচ্ছে তুমি লগ ইন করতে সক্ষম হবো। এখন আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে কোনো মোবাইলে লগ ইন করা নাই, যার কারণে আমি হচ্ছে এইটা চালু করতে পারতেছি না। আর অথেন্টিকেটর একটা অ্যাপ হচ্ছে, তুমি হচ্ছে মোবাইলে একটা অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করবা গুগল প্লে স্টোর থেকে, সেই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিবা। ইনস্টল করার পরে আহ, এই যে এখানে সেট আপ অথেন্টিকেটর এটাতে ক্লিক করলে এই যে তোমাকে একটা কিউআর কোড দিবে। আর তুমি মোবাইল ফোনে যেই অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করছো, সেই অ্যাপটা ওপেন করার পরে তোমার সেটা ডান পাশে নিচের দিকে একটা প্লাস সাইন আসবে, সেটাতে ক্লিক করলে লেখা আসবে স্ক্যান এই কিউআর কোড অথবা এন্টার এ সেট আপ কি। তুমি কি করবা, এই কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করলেই তোমার এইটার সাথে ডিভাইসটা, এই অ্যাকাউন্টের সাথে তোমার হচ্ছে এই যে গুগল অথেন্টিকেটর অ্যাপটা এটা কানেক্ট হয়ে যাবে। অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেলে এখানে হচ্ছে তোমার একটা অটোমেটিক সারাক্ষণ একটা 1 মিনিটের জন্য সম্ভবত একটা 6 ডিজিটের কোড অটোমেটিক জেনারেট হইতে থাকে। এটা সব সময় হইতে থাকে, তুমি যে যে কোনো সময় যখন লগ ইন করবো তখন হচ্ছে অথেন্টিকেটর অ্যাপের যে কোডটা, সেটা হচ্ছে তোমাকে যখন এই ইমেইলে লগ ইন করবা, পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী ভেরিফিকেশন হিসাবে তোমাকে ওই 6 ডিজিটের কোডটা প্রোভাইড করতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ফোন নাম্বার, অর্থাৎ এই ফোন নাম্বারটা এখানে তুমি যখন ফোন নাম্বার অ্যাড করবা, তখন হচ্ছে এই ফোন নাম্বারে তোমার একটা কোড আসবে 6 ডিজিটের। তো যখনই তুমি পরবর্তীতে
লগ ইন করবা, সেই 6 ডিজিটের কোডটা তোমার কাছে আসতে থাকবে। অর্থাৎ তুমি যখন লগ ইন করবা, লগ ইন করার চেষ্টা করবা মূলত, ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তোমার কাছে হচ্ছে ওই 6 ডিজিটের কোডটা আসবে, এবং 6 ডিজিটের কোডটা তুমি দিয়ে তারপরে তুমি হচ্ছে লগ ইন করতে পারবা। সেটা হচ্ছে তোমার মোবাইল ফোনের যে মেসেজ যেখানে আসে সেখানে মেসেজটা আসবে। তো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবা। আচ্ছা, উম এগুলো তোমরা জানো অনেকেই, তারপরও আজকে একটু দেখাই দিলাম। আচ্ছা, আজকে যতটুকু দেখাইলাম তোমরা কি, বা পড়াইলাম, তোমরা কি বুঝছো মোটামুটি? ক্লাসই তো কেউ করেন, পরীক্ষার জন্য নাকি? হম। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে তোমাদের সাথে আজকে এখানে আমাদের প্রায় অর্ধেক, আজকে হচ্ছে 7টা, প্রায় অর্ধেক ক্লাস শেষ। আমাদের আর 7টা ক্লাস আছে। তবে তোমরা হচ্ছে, আমার যেটা মনে হয়, তোমরা হচ্ছে একটু সিরিয়াস ভাবে পড়ালেখা করো। এই যেভাবে প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি তোমাদের প্রশ্ন হয় পরবর্তীতে, তাহলে কিন্তু তোমরা কিন্তু একটু বিপদে পড়বে, আমি যেটা মনে করি। তোমাদের হচ্ছে উম যেমন পরবর্তী যে চ্যাপ্টার গুলা, যেমন প্রোগ্রামিং চ্যাপ্টার যেটা আছে, ওই চ্যাপ্টারে গেলেই কিন্তু তোমরা খুব ভালো বিপদে পড়বা। ওইখান থেকে প্রশ্ন কিন্তু এমন ভাবে করবে, আমার যেটা মনে হয়, যেটা কিন্তু তোমরা খুব সহজে গুগলিং করে বা বই খাতা দেখে কিন্তু তোমরা কিন্তু সলভ করতে পারবা না। তো তোমরা যদি এখন থেকে একটু সিরিয়াস না হও, যদি পড়ালেখা ওইভাবে না করো, তাহলে কিন্তু তোমরা এখন যেভাবে গা ভাসাই দিয়া চলতেছো, যেভাবে পড়ালেখা করতেছো, আমার মনে হয় কিন্তু আহ ভালো সমস্যার সম্মুখীন হইতে পারো। তো তোমাদেরকে হচ্ছে একটু মন দিয়ে পড়ালেখা করো। আর হচ্ছে যেহেতু আহ, পরীক্ষা যেভাবেই হইতেছে বা হচ্ছে তোমাদের যে তুমি হয়তো ভাবতেছো যে বই খাতা নিয়ে আমরা যাইতে পারতেছি, মোবাইল নিয়ে যাইতে পারতেছি, আহ তো পরীক্ষা এইভাবে হলে তো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় যে এটাতে তোমরা আরো বেশি সমস্যায় পড়বে। তোমাদের উচিত আসলে কিভাবে কি হইতেছে না চিন্তা করে তোমাদের শেখার দিকে আসলে আগ্রহটা বাড়ানো উচিত। তোমাদের যাতে তুমি আরো ভালো করে শিখতে পারো বা ভালো করে বুঝতে পারো বা বেশি কিছু শিখতে পারো, তো তোমাদের সেই জিনিসটা বা সেই চিন্তা ভাবনাটা তোমাদের থাকা উচিত। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ক্লাসগুলা করলে আমার মনে হয় ভালো হয়। তো ক্লাস করতেছো না কেউই, আর যাদেরকে বলতেছি তারা তো ক্লাস করতেছে, আর যাদের উদ্দেশ্যে বলতেছি তারা আসলে কেউ নাই ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।